আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের আলোচনা করব ভেক্টর নিয়ে। আমরা গত ক্লাসে ভেক্টর নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতা কলম নিয়ে বসে পড়ো, ঠিক আছে? রেডি? ওকে, চলো শুরু করা যাক। ওকে, আমরা গতদিন বলছিলাম ভেক্টর নিয়ে কথা, তাই না? ভেক্টর কি বলো তো? হ্যাঁ, ভেক্টর হচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের দরকার হয়, সেগুলোকে আমরা কি বলি? ভেক্টর বলি, তাই না? আচ্ছা, শুধু মান ও দিক থাকলে কি ভেক্টর হবে? হ্যাঁ, গুড। তাহলে কি করতে হবে? ভেক্টরের যোগ অর্থাৎ ভেক্টর যে ক্যালকুলেশনটা সেটা ভেক্টর নিয়মে হতে হবে, তবে সেটাকে আমরা কি বলতে পারবো? ভেক্টর বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে সাইন অফ ভেক্টর অর্থাৎ ভেক্টরের চিহ্ন। ঠিক আছে, ভেক্টরের চিহ্ন। চিহ্ন মানে কি? ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। ওকে, সাইন অফ ভেক্টর, ভেক্টরের চিহ্ন বা ভেক্টর প্রকাশ। ঠিক আছে, ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয় বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, ভেক্টরকে প্রকাশ করতে হলে লক্ষ্য করো, ভেক্টরে কিন্তু দুইটা জিনিস মাসবি থাকবে। কি একটা বলো তো? হ্যাঁ, ভেক্টরে মান থাকবে ও দিক থাকবে। তার মানে আমাদের প্রকাশ করতে হলে একটা মান লাগবে এবং একটা কি লাগবে? দিক লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কোনো ভেক্টরকে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাকে কয়টা বিষয় প্রকাশ করতে হবে বলো? হ্যাঁ, দুইটা বিষয় প্রকাশ করতে হবে, মান প্রকাশ করতে হবে এবং দিক প্রকাশ করতে হবে। সেটা কিভাবে করব? সেটাকে আমরা দুইভাবে করতে পারি। ভেক্টর প্রকাশ করা যায় কয় পদ্ধতিতে বলো? দুইভাবে, দুই পদ্ধতিতে। ঠিক আছে, একটা হচ্ছে, তাহলে ভেক্টর প্রকাশের পদ্ধতি দুইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতায় লিখো। ঠিক আছে, প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে অক্ষর দ্বারা, অক্ষর দ্বারা, অক্ষর দ্বারা। আর আরেকটা হচ্ছে কি? সরল রেখা দ্বারা, সরল রেখা দ্বারা। এটাকে জ্যামিতিক উপায়ও বলা হয়। ঠিক আছে, জ্যামিতিকভাবে, সরল রেখা দ্বারা বা জ্যামিতিকভাবে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে ভেক্টর প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, অক্ষর দ্বারা এবং সরল রেখা দ্বারা। আমরা প্রথমে অক্ষর দ্বারা বিষয়টা কিভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, অক্ষর দ্বারা, অক্ষর দ্বারা হচ্ছে অক্ষরের মাধ্যমে অর্থাৎ প্রতীকের মাধ্যমে বা সংকেতের মাধ্যমে আমরা কিভাবে ভেক্টরকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর ভেক্টর প্রকাশ মানে আমাদের কয়টা জিনিস উল্লেখ করতে হবে বলো তো? হ্যাঁ, কয়টা জিনিস উল্লেখ করতে হবে? আমাদের দুইটা জিনিস উল্লেখ করতে হবে। ঠিক আছে, দুইটা বিষয়। দুইটা কি কি? একটা মান আর একটা হচ্ছে দিক, মান এবং দিক। তো কিভাবে প্রকাশ করা হয়? এই অক্ষর দ্বারা প্রকাশের কয়েকটা পদ্ধতি আছে। ঠিক আছে, আমরা প্রথম যে পদ্ধতিটা বলি সেটা হচ্ছে যে, মনে করো এ একটা ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টরের মান হচ্ছে এ, তাহলে এটা যদি ভেক্টর, এটা আমাকে জানতে হয়, মানে এটা যদি প্রকাশ করতে হয় তাহলে কি করতে হবে? মাথার উপরে অ্যারো চিহ্ন দিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে লিখে নাও একটা পদ্ধতি কি? অক্ষর দ্বারা প্রকাশের একটা পদ্ধতি হচ্ছে মাথার উপরে অ্যারো চিহ্ন দিয়ে। ঠিক আছে, মাথার উপরে তীর চিহ্ন দিয়ে। কার উপরে? অক্ষরের উপর, অক্ষরের উপরে কি দিয়ে? তীর চিহ্ন দিয়ে। সেটা কিভাবে প্রকাশ করা হয়? এভাবে। ঠিক আছে, এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে? এটা এটুকু হচ্ছে মান। ঠিক আছে, এটুকু হচ্ছে মান এবং তার উপরে তীর চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি ভেক্টর। ঠিক আছে, কারণ এটা দ্বারা বোঝাচ্ছে দিক। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে এই ভেক্টরটাকে প্রকাশ করা হচ্ছে কিভাবে? দেখো, এর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে। ঠিক আছে, এর মানে হচ্ছে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর তীর চিহ্ন দিয়ে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, মানে ভেক্টর এইদিকে হলে যে শুধু এদিকে তীর চিহ্ন হবে তা না, ভেক্টর যেদিকেই হোক না কেন তীর চিহ্নটা এভাবে হবে। ঠিক আছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা ভেক্টর, এর দ্বারা কিন্তু বোঝাচ্ছে না যে এই ভেক্টরটা এইদিকে। ঠিক আছে, এই তীর চিহ্নের দ্বারা কি বোঝাচ্ছে বলো? তীর চিহ্নের দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা ভেক্টর। তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে না? যে ভেক্টরটা এদিকে, এটা মিন করছে না। ঠিক আছে, তার মানে ভেক্টর যেদিকেই হোক না কেন, যেদিকেই হোক না কেন, তার উপরে তীর চিহ্নটা সবসময় এভাবেই হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের ভেক্টর প্রকাশের করতে হলে আমাকে দুইটা জিনিস দেখাতে হয়। একটা হচ্ছে মান, মান হচ্ছে যে এইটুকু, এইটুকু হচ্ছে মান। ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে দিক। ওকে, দিক বলতে কিন্তু এই দিকটা না। ঠিক আছে, এটা ভেক্টরের চিহ্ন একটা। ওকে, দুই নাম্বার হচ্ছে মাথার উপরে একটা দাগ দিয়ে, একটা রেখা চিহ্ন দিয়ে। ঠিক আছে, অক্ষরের উপরে একটি রেখা চিহ্ন দিয়ে। তো অক্ষরের উপর রেখা চিহ্ন দিয়ে এটা অনেক সময় গড় বোঝায়, তাই এখানে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, তাই এটা আমরা না করলেই ভালো হয়। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা আমরা সচরাচর ব্যবহার করব না। আরেকটা কি হতে পারে বলো? আরেকটা পদ্ধতি হচ্ছে নিচে একটা রেখা চিহ্ন দিয়ে। ঠিক আছে, তো নিচের রেখা চিহ্ন দিয়ে প্রকাশ করলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় এটার দ্বারা গুরুত্ব বোঝাতে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, তোমরা দেখবে যে আন্ডারলাইন করা হয় অনেক কিছুকে, তো এটার দ্বারা কি বোঝায়? ওই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে এটাও আমাদের একটা কনফিউশনের সৃষ্টি করে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ছাপা অক্ষরে যখন আমরা লিখবো, ছাপা অক্ষরে। ঠিক আছে, অর্থাৎ প্রিন্টারে প্রিন্ট যখন আমরা করব তখন আমাদের এটা বোল্ড করে লেখা হয়, অর্থাৎ মোটা হরফে। ঠিক আছে, বোল্ড, মোটা হরফে। তো এটা হাতে লেখার ক্ষেত্রে অসুবিধাজনক, তো আমরা এই তিনটাকে অ্যাভয়েড করব। আমরা লেখার সময় সচরাচর এটাই লিখবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে
ভেক্টর প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে অক্ষর দ্বারা আর একটা হচ্ছে সরল রেখা বা জ্যামিতিক ভাবে। ঠিক আছে, অক্ষর দ্বারা আমরা 4 ভাবে লিখতে পারি। তো 4 ভাবের মধ্যে আমাদের প্রথম যে অর্থাৎ অক্ষরের উপরে তীর চিহ্ন, এটা আমাদের সবথেকে ভালো বা উৎকৃষ্ট পদ্ধতি বলতে পারো। বাকিগুলোর দ্বারা আমাদের সমস্যা আছে। এটা ছাপা অক্ষরে হয়, কিন্তু এগুলোর দ্বারা আবার অন্য কিছু মিনিং করে। ঠিক আছে, অন্য কিছু বোঝায়। তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলো, উপরেরটাই বেশি ভালো, তাই না? যেগুলো কনফিউজিং সেগুলো বাদ দেওয়াই ভালো, নাকি? হ্যাঁ, যেটা পিওর সেটা রাখতে হবে। আশা করছি বুঝেছো কি রাখার কথা বলছি। তাহলে আমরা ভেক্টরের অক্ষর দ্বারা প্রকাশের এই পদ্ধতিটাই রাখবো। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে আমরা ভেক্টর প্রকাশ করলাম, এখন আমাদের আরও কিছু ভেক্টর আছে। যেমন এটা হচ্ছে নর্মাল ভেক্টর প্রকাশের পদ্ধতি এটা। ঠিক আছে, যদি আমরা এই অক্ষর দ্বারা একক ভেক্টর প্রকাশ করতে চাই, একক ভেক্টর কি আমরা একটু পরে শিখবো, কিন্তু প্রকাশটা শিখে নিই। ঠিক আছে, প্রকাশটা হচ্ছে একক ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, মাথার উপরে ক্যাপ চিহ্ন দিয়ে। ঠিক আছে, ক্যাপ, এ ক্যাপ, টুপি। ঠিক আছে, এটাকে আমরা কি পড়বো বলো তো? পড়বো আমরা হচ্ছে এ ক্যাপ, এ ক্যাপ পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে আমরা পড়বো এভাবে এ ক্যাপ। ওকে, এ ক্যাপ। ওকে, আমরা এভাবে লিখতে পারি, দেখো এটাও এ ক্যাপ, এটাও, এগুলো একক ভেক্টরের চিহ্ন। ঠিক আছে, একক ভেক্টর এটা। হ্যাঁ, একক ভেক্টরের চিহ্ন, আমরা কিন্তু চিহ্ন পড়ছি। ঠিক আছে, বা প্রকাশ পড়ছি। তারপর হতে পারে আই ক্যাপ, জে ক্যাপ, এগুলো বিভিন্ন ক্যাপ আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অক্ষর দ্বারা কোনো ভেক্টরকে প্রকাশ করার পদ্ধতিগুলো আমরা আশা করছি বুঝেছি। নর্মাল ভেক্টরগুলোকে আমরা 4 ভাবে প্রকাশ করতে পারি। 4 ভাবে প্রকাশ করার মধ্যে সবথেকে উৎকৃষ্ট হচ্ছে মাথার উপরে কোন চিহ্ন দিয়ে? তীর চিহ্ন দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর একক ভেক্টরকে আমরা প্রকাশ করব মাথার উপরে কোন চিহ্ন দিয়ে বলো তো সম্মানজনক? হ্যাঁ, এ ক্যাপ, টুপি, টুপি পরাই দিয়ে, নাকি? ভদ্রলোক, তাই না? হ্যাঁ, আগে খারাপ ছিল, টুপি পরলে কি হয়? আর যাই হোক, টুপি পরলে অন্তত সব কিছু বলা যায় না। মনোযোগ দাও এদিকে, বুঝে নিও। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা অক্ষর দ্বারা প্রকাশ শিখেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সরল রেখা। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে নি, সেটা হচ্ছে ভেক্টরের মান। ভেক্টরের মান কিভাবে প্রকাশ করা হয়? অক্ষরের দ্বারা। ঠিক আছে, মান, ভেক্টরের মান। তাহলে মান হচ্ছে কি? আচ্ছা, ভেক্টরের মান প্রকাশ করা হয় কিভাবে? দেখো, লক্ষ্য করো, এটা যদি একটা ভেক্টর হয়, এ ভেক্টর, তাহলে এটার মান প্রকাশ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুই পাশে আস্তে করে দুইটা দাগ দিতে হবে। ঠিক আছে, দুইটা দেওয়াল দিয়ে দিলেই আমরা এটা কি প্রকাশ করবে বলো তো? এটার দ্বারা মান প্রকাশ করবে। এটাকে কি বলা হয়? মডুলাস। হ্যাঁ, মোড, আমরা সংক্ষেপে মোড পড়বো। হ্যাঁ, মোড অফ এ। ঠিক আছে, বা মডুলাস অফ এ। এটা কি বোঝায় বলো তো বাবা? এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান। অর্থাৎ একটা ভেক্টরের দুই পাশে যদি দুইটা প্রহরী দাঁড় করিয়ে দিই তাহলে এটা কি বোঝাবে? মান বোঝাবে, তাই না? আচ্ছা, এটা আর ভেক্টর থাকবে না। ওকে, এবং এটাকে আমরা শুধু এ বর্ণ দিয়েও লিখতে পারি, শুধু এ বর্ণ দিয়েও লিখতে পারি। অর্থাৎ এরপর থেকে ভেক্টর চিহ্নটা তুলে দিলেই ওটার মান বোঝাবে। আমি তোমাদের একটু আগে বলেছি না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা ভেক্টর প্রকাশ মানে দুইটা পদ্ধতি, মানে দুইটা বিষয় আমাকে প্রকাশ করতে হবে একটা চিহ্নের মাধ্যমে। কি কি? মান এবং দিক। তো আমাদের মান হচ্ছে যে এটা হচ্ছে মান, আর এর উপর তীর চিহ্ন দিলে দিক হয়ে যাবে। তীর চিহ্ন দিব না, দিক হবে না, ভেক্টর হবে না, শুধু মান বোঝাবে, ব্যাস। ওকে, একদম ক্লিয়ার না? ওকে, তাহলে আমাদের ভেক্টর প্রকাশে হচ্ছে দুইটা জিনিস প্রকাশ করতে হবে, একটা হচ্ছে মান ও দিক। আমি যদি মাথার উপরে তীর চিহ্ন দিই তাহলে দিক বুঝাবে, তখন আমাদের এটা ভেক্টর হবে। আর যদি না দিই তীর চিহ্ন তাহলে কি হবে বলো? শুধু মান বুঝাবে। ক্লিয়ার না? অথবা আমরা ভেক্টর দিয়ে দুই পাশে মডুলাস, দুইটা প্রহরী দাঁড় করিয়ে দিলে আমরা কি পাবো? হ্যাঁ, আমরা পেয়ে যাবো ভেক্টরের মান। আশা করছি বিষয়টা একদমই ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো আমাদের ভেক্টর প্রকাশের আরেকটা পদ্ধতি ছিল। কি পদ্ধতি বলো তো আরেকটা? হ্যাঁ, সরল রেখা দ্বারা, তাই না? আরেকটা পদ্ধতি ছিল হচ্ছে সরল রেখা দ্বারা, খ নম্বর যেটা, সরল রেখা দ্বারা। তো সরল রেখা দ্বারা ভেক্টরকে প্রকাশ করার জন্য কি করতে হবে বলো? এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি বলো? কি লাগবে বলো? হ্যাঁ, ভেক্টরে কি লাগবে? মান এবং দিক লাগবে, তাই না? মান এবং দিকের প্রয়োজন হবে। তাহলে দেখো, লক্ষ্য করো, মান বলতে সরল রেখা, আমরা এটা সরল রেখা আঁকলাম, এটা হচ্ছে আমাদের মান, এই হচ্ছে আমাদের সরল রেখা মান। ঠিক আছে, তো এটা যদি সরল রেখা মান হয় তাহলে এখন এটাকে আমার দিক দিতে হবে, কারণ ভেক্টর প্রকাশ মানে দুইটা জিনিস প্রকাশ করতে হয়, মান ও দিক। তাহলে এখন দিক দিব। দিকটা কি? দেখো, দিকটা আমি এখানে দিলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে দিক, তার মানে এখানে এটা আমাদের ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, ভেক্টর প্রকাশ করছি সরল রেখার সাহায্যে। আমি সরল রেখার যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে মান, ম্যাগনিটিউড। ঠিক আছে, আমি বলছি যে এটার যে দৈর্ঘ্য, সরল রেখার যে দৈর্ঘ্যটা, সরল রেখার দৈর্ঘ্য, এটা কি প্রকাশ করছে বলো তো ভাই? হ্যাঁ, এটা হচ্ছে মান, তাই না? ভেক্টরের মান প্রকাশ করছে, ম্যাগনিটিউড। ওকে,
এটা মান প্রকাশ করছে, ঠিক আছে, সরলরেখার দৈর্ঘ্যটা। আর এই যে এটা কি প্রকাশ করছে বলো? হ্যাঁ, এটা দিক প্রকাশ করছে, ডিরেকশন প্রকাশ করছে, তাই না? এটা হচ্ছে আমাদের ডিরেকশন প্রকাশ করছে। আশা করছি বিষয়টা একদম বুঝেছো। ওকে, তাহলে একটা সরলরেখার সাহায্যে আমরা যদি একটা ভেক্টরকে প্রকাশ করতে চাই, তাহলে সরলরেখার যে দৈর্ঘ্যটা সেটা হবে কি ভেক্টরের মান। সরলরেখার দৈর্ঘ্যটা হবে ভেক্টরের মান। আর যেদিকে তীর চিহ্ন থাকবে, যে অ্যারো চিহ্নটা যেদিকে থাকবে, সেটা হচ্ছে কি প্রকাশ করবে আমাদের বলো? দিক প্রকাশ করবে। এটা হচ্ছে আমাদের দিক প্রকাশ করবে। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের মান, ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে ডিরেকশন। এখন শোনো, আমরা যখন অক্ষরের সাহায্যে ভেক্টর প্রকাশ করেছি, তখন আমরা দেখো মাথার উপরে তীর চিহ্ন দিয়েছিলাম এইদিকে। তো মাথার উপরে তীর চিহ্ন দিয়েছিলাম এদিকে। আমি তোমাদের বলেছিলাম ভেক্টর যেদিকেই থাকুক না কেন, তীর চিহ্ন এদিকেই হবে। মানে আমি বলছি দেখো, এ ভেক্টরটা এদিকে আছে, এ ভেক্টরটা এদিকে আছে, এ ভেক্টরটা এদিকে আছে, এ ভেক্টরটা এদিকে আছে, যেদিকেই থাকুক না কেন এগুলো সবই মনে করে এই ভেক্টর, ঠিক আছে? তো তীর চিহ্নটা কোন দিকে হবে? এইদিকে, ঠিক আছে? তীর চিহ্নটা হবে বাম থেকে ডানের দিকে। কিন্তু সরল রেখার ক্ষেত্রে তীর চিহ্ন তুমি ইচ্ছা মতন, মানে একটাই একদম কমন না, ঠিক আছে? কমন না কেন? কারণ তুমি যদি একটা ভেক্টর এদিকে থাকে তাহলে কি হবে বলো? তীর চিহ্নটা এদিকে হবে। তার মানে কি সরল রেখার ক্ষেত্রে আমরা ভেক্টর প্রকাশ যখন করব, তখন তার যে তীর চিহ্নটা সেটা ভেক্টরের প্রকৃত দিকে নির্দেশ করবে। প্রকৃত দিকে। আশা করছি বিষয়টা বুঝেছো। আবার বলি, অক্ষরের সাহায্যে আমি যখন ভেক্টরের দিকটা দিয়েছি, তখন দেখো লক্ষ্য করো, এই চিহ্নটা আমাদের একদিকেই থাকছে বারবার, ভেক্টর যেদিকেই থাকুক না কেন, ঠিক আছে? কিন্তু সরল রেখার সাহায্যে যখন আমরা ভেক্টরকে প্রকাশ করব, তখন আমার যে দিকটা হবে সেটা একদম প্রকৃত দিক। একদম কি দিক? একদম প্রকৃত দিককে নির্দেশ করবে হচ্ছে আমাদের সরলরেখার দিকটা। আশা করছি বিষয়টা বুঝেছো। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরলরেখার সাহায্যে যখন একটা ভেক্টরকে প্রকাশ করছি, তখন এইগুলোর নাম কি? লক্ষ্য করো, দেখো, এটা আমরা সরলরেখার সাহায্যে একটা ভেক্টরকে প্রকাশ করছি। ওকে, তাহলে প্রকাশ করলে লক্ষ্য করো, এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি বললাম? সরলরেখার দৈর্ঘ্যটা কি? ভেক্টরের মান, ম্যাগনিটিউড। আর এই যে এটা হচ্ছে ডিরেকশন। ওকে, আচ্ছা, এখন শোনো, এই যে ভেক্টরটা যে বিন্দু থেকে শুরু হয়, এই বিন্দুটার কিছু নাম আছে, ঠিক আছে? তুমি কয়েকটা নাম মনে রাখবা। এই বিন্দুটার কি একটা নাম আছে, সেটা হচ্ছে প্রথমে এটাকে মূল বিন্দু বলা হয়। এটাকে মূল বিন্দু বলা হয়, ঠিক আছে? এটাকে আদি বিন্দু বলে, আদি বিন্দু। এটাকে শুরু বিন্দু, শুরু বা সূচনা বিন্দু বলে, সূচনা বিন্দু, ঠিক আছে? ওকে, এটাকে বলে লেজ, লেজ, ঠিক আছে? ইংলিশে বলে টেল, লেজ। এরপরে এটাকে কি বলে আর বলো? এটাকে আর কি বলে? হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট মানে কি? হ্যাঁ, ইনিশিয়াল পয়েন্ট বলে এটাকে, ঠিক আছে? এরপরে এটাকে কি বলে বলো? এটার আরেকটা নাম হচ্ছে পাদবিন্দু। হ্যাঁ, পাদবিন্দু, ঠিক আছে? আমি কাউকে এটা করতে বলছি না, জাস্ট এই বিন্দুটার নাম পাদবিন্দু, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। না, অযথা বায়ু দূষণ করার কোনো দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই বিন্দুটার নামে আসো, ঠিক আছে? এই বিন্দুটার নাম হচ্ছে শেষ বিন্দু, শেষ বিন্দু। এরপরে হচ্ছে, আচ্ছা, আমি এটা অন্য কালার দিয়ে লিখি, কালো দিয়ে লিখি, তাহলে বিন্দুগুলো মিশবে না। আচ্ছা, এটা হচ্ছে শেষ বিন্দু। আমি এই বিন্দুটার কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে শেষ বিন্দু। আমরা প্রান্ত বিন্দু বলবো, প্রান্ত বিন্দু এটা বলবো, ঠিক আছে? তারপরে আমরা বলবো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু বলতে পারবো। তারপরে আমরা এটাকে মাথা বলতে পারবো, মাথা, হ্যাঁ, হেড, এই হেড। এরপরে আমরা এটাকে বলতে পারবো হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট। ওকে, আচ্ছা, শেষ বিন্দু, প্রান্তবিন্দু, অন্তবিন্দু বলা যাবে। অন্তবিন্দু, শেষ বিন্দু একই জিনিস, ঠিক আছে? কেউ বললে বলতে পারবে, কোনো সমস্যা নাই। অন্তবিন্দু, যার যত চুলকানি সে তত বেশি বলতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা চুলকানির উপর ডিপেন্ড করবে। দরকার নেই এত কিছু মনে রাখার, শুধু মনে রাখবা এটা হচ্ছে আমাদের আদিবিন্দু অথবা লেজ, টেল, এইটুকু মনে রাখবা, বা পাদবিন্দু, ঠিক আছে? এত কিছু মনে রাখার কি দরকার? আদিবিন্দু বা পাদবিন্দু, ওকে? হ্যাঁ, লেজ। আর এটা কি শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু মনে রাখবা, বাস, মাথা, আর কিছু রাখার দরকার নাই। শীর্ষবিন্দু, এত কিছু মনে রাখার কি দরকার তোমার, তাই না? তুমি দু একটা মনে রাখলে এমনি বিষয়টা বুঝে যাবা। ওকে, এত চুলকানির কি দরকার? আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি বললাম বলো তো? এই যে এই দুই বিন্দুর দূরত্ব যেটা, মানে এই সরলরেখার দৈর্ঘ্য যেটা, সেটা কি? ধরো সরলরেখার দৈর্ঘ্যটা হচ্ছে মান, ম্যাগনিটিউড অফ ভেক্টর। ওকে, আর এই যে সরলরেখার যে দিকটা, এই যে তীর চিহ্নটা, তীর চিহ্নটা কি বোঝাচ্ছে? ডিরেকশন বোঝাচ্ছে। তীর চিহ্ন কিন্তু তুমি চাইলে সরলরেখার মাঝেও দিতে পারো, কোনো সমস্যা নেই, বিষয় না, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না। ওকে, আশা করছি এই বিষয়টা একদমই ঝকঝকা হয়েছে, ক্লিয়ার?
ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ধন্যবাদ। এরপরে আসো আমরা ভেক্টরের রিপ্লেসমেন্ট শিখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টরের রিপ্লেসমেন্ট মনোযোগ দাও। খাতায় কিন্তু সবগুলো নোট করবে, দরকার হলে ভিডিও পজ করে নোট করবে। ওকে, মিস যেন না যায় কোনো কিছু। হ্যাঁ, তোমার খাতায় একটা কিন্তু নোট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, আমাদের শিরোনাম মুছে গেছিল। আচ্ছা শুনি তাহলে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি বলতো, আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টর রিপ্লেসমেন্ট, অর্থাৎ ভেক্টরের স্থানান্তর। ঠিক আছে, ভেক্টর রিপ্লেসমেন্ট, ভেক্টর রিপ্লেসমেন্ট। ভেক্টরের রিপ্লেসমেন্ট সম্ভব যদি দুইটা জিনিস ঠিক রাখো। আরে ভাই, ভেক্টরের তো জিনিসই দুইটা। হ্যাঁ হ্যাঁ, ভেক্টরের জিনিস কয়টা? দুইটা, দুইটার বেশি নাই, তোমার বেশি থাকতে পারে। ঠিক আছে, ভেক্টরের জিনিস কয়টা? দুইটা। কি কি বলো তো? মান এবং দিক। তো এই মান এবং দিক যদি ঠিক রাখো, তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে ভেক্টরকে, অর্থাৎ এক জায়গার ভেক্টরকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবা। শর্ত কি? ভেক্টরে যে দুটা জিনিস আছে সেই দুটা জিনিসকে ঠিক রাখো, ভেক্টর ঠিক থাকবে। তোমার সমস্যা কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে? তাহলে ভেক্টর রিপ্লেসমেন্ট মানে কি? ভেক্টর রিপ্লেসমেন্ট বা ভেক্টরের স্থানান্তর, এর অর্থ হচ্ছে, এর মানে কি? এর মানে হচ্ছে ভেক্টরের মান ও দিক ঠিক রেখে ভেক্টরকে এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়, মান ও দিক একই রেখে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ভেক্টরটার মান এটা, ওকে, এবং দিকে দিকে আমি এই ভেক্টরটাকে সুন্দর করে তুলে নিয়ে এসে আমি এই জায়গায় বসাই দিলাম। ওকে, দেখো মানও যতটুকু আছে, দিকও ঠিক একই আছে। তাহলে মান এবং দিক দুটাই যদি আমি একই রাখতে পারি, রেখে যদি আমি ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তাতে ভেক্টরে কোনো সমস্যা নাই, তোমার বিরুদ্ধে ভেক্টর কোনো মামলা করবে না। ঠিক আছে, শর্ত কি? মান ঠিক রাখতে হবে এবং দিক ঠিক রাখতে হবে। মান বলতে বুঝো তো? মান বলতে যে সরলরেখাটার দৈর্ঘ্য সমান রাখতে হবে, এবং কি রাখতে হবে? যেদিকে ছিল সেদিকেই রাখতে হবে। এখন শোনো, যেদিকে ছিল সেদিকে রাখতে হবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, শোনো বাবা, তুমি যদি মনে করো যে এই সরলরেখাটা এ বরাবর আছে, আমি ভেক্টরটাকে তুলে এখানে দিলাম, তো যেদিকে ছিল সেদিকে আছে। শোনো, সবসময় কি ওই রেখাতেই রাখতে হবে এটা কোনো কথা না, ওর সমান্তরালে হলে হবে। কি হলে হবে? সমান্তরালে। তার মানে ওর সমান্তরালে আমি এখানে দিতে পারি। কথা বুঝতে পারছো? ওই ভেক্টরের সমান্তরালে মান ও দিক ঠিক, মানে আমি বলছি একটা ভেক্টরের সমান্তরালে যদি তুমি আরেকটা ভেক্টরকে নিয়ে আসো, ওই ভেক্টরটাকে নিয়ে আসো, তাহলে দিকটা একই থাকবে। ঠিক আছে, দিকটা কি থাকবে? একই থাকবে, কারণ সমান্তরাল দিকে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ তো তোমরা জানো, তাই না? একই দিকে যদি হয়, মধ্যবর্তী কোণ কত হয়? জি, 0 ডিগ্রি হয়, তাই না? আচ্ছা, তাহলে দুইটা ভেক্টরের কোণ যদি আমি পরিবর্তন না করি, অর্থাৎ দিক যদি পরিবর্তন না করি এবং মানের যদি পরিবর্তন না করি, তাহলে ভেক্টরকে আমরা কি করতে পারবো? রিপ্লেস করতে পারবো, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবো। মনে থাকবে তো ইনশাল্লাহ? দেখো, আমি যদি বলি এই ভেক্টরটা আমি এভাবে লিখতে পারবো না? এখানে এভাবে লিখতে পারবো। সমান্তরালে আছে, অর্থাৎ একই দিকে আছে এবং কি আছে বলো? মান সমান আছে। ভেক্টরের যে দুইটা জিনিস মূল, সে দুইটা মূল জিনিস ঠিক রাখবে, রেখে বাকিগুলোর কোনো টেনশন করার দরকার নাই। তুমি ভেক্টরের দিক আর মান ঠিক রেখে ভেক্টরকে যেখানে খুশি সেখানে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আছে কি? আচ্ছা, থাকলে পরে দেখা যাবে নাকি? না, সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ আশা করছি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, প্লিজ মনোযোগ দাও, এটা তোমাকে পরবর্তীতে ম্যাথগুলো, গাণিতিক অংশগুলো করার সময় খুব বেশি হেল্প করবে। ওকে, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা কেমন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা এভাবে মনে রাখবে, তুমি যদি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাও, তাহলে দুইটা ভেক্টরকে অবশ্যই একটা বিন্দুতে ছেদ করতে হবে, তাই না? ছেদ করলেই হবে না, মনে রাখবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা আমি তখনই নিব যখন এক ভেক্টরের পায়ের সাথে আরেক ভেক্টরের পা মিলবে, অথবা এক ভেক্টরের মাথার সাথে আরেক ভেক্টরের কি মিলবে? মাথা মিলবে। পায়ের সাথে পা, মাথার সাথে মাথা, ব্যাস, একদম কম্প্যাক্ট নাকি? পজিটিভ থিঙ্কিং, চিন্তা করো পজিটিভ, নেগেটিভ না। ওকে, তাহলে কি বললাম বলো তো? ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে হলে আমাকে কোনটা নিতে হবে? পায়ের সাথে পা, পায়ের সাথে পা। আমি এর দ্বারা বোঝাচ্ছি পাদবিন্দুর সাথে পাদবিন্দু, ইনিশিয়াল পয়েন্টের সাথে ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, তাহলে পায়ের সাথে পা। ওকে, এটা একটা। আরেকটা কি বললাম বলো তো? মাথার সাথে মাথা। হ্যাঁ, এইভাবে মনে রাখবে, হেড টু হেড, লেগ টু লেগ নাকি? ইনিশিয়াল পয়েন্ট টু ইনিশিয়াল পয়েন্ট, মাথার সাথে মাথা যদি মিলে তবে আমরা মধ্যবর্তী কোণটা নিব। ওকে,
আচ্ছা, আরেকটা কথা বলি, সবসময় এটা একটা বিষয় মনে রাখবে, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে সবসময় ক্ষুদ্রতম কোণটা, ঠিক আছে? আবার এই কথাটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? দেখো, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ না হয় কোনটা বলো তো? ভেক্টরের মধ্যবর্তী কোণ ক্ষুদ্রতম কোণটা, ঠিক আছে? আমি উদাহরণ দিলে বুঝতে পারবে। মধ্যবর্তী কোণ সমান আমরা ক্ষুদ্রতম যে কোণ সেটা নিব, ঠিক আছে? বৃহত্তম কোণটা নিব না, আমরা সবসময় ক্ষুদ্রতম কোণ নিব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও। তাহলে দেখো, এখন আমি এই বিষয়গুলো যেগুলো বললাম সেগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে হলে শর্ত কি? পায়ের সাথে পা, মাথার সাথে মাথা, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে ক্ষুদ্রতম কোণটা, বড় কোণটা নেওয়া যাবে না। কিভাবে? দেখো, এ একটা ভেক্টর এদিকে যাচ্ছে, এ একটা ভেক্টর এদিকে আসছে, ঠিক আছে? এ ভেক্টরটা আসছে এদিকে আর এ ভেক্টরটা যাচ্ছে এদিকে। মনে করো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। বলো তো এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, মনে করো এটা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি। এর মধ্যবর্তী কোণ কত বলো তো? আস্তে করে বলো তো। দেখো তো, এখানে কি পায়ের সাথে পা মিলেছে, মাথার সাথে মাথা মিলেছে? না। এ ভেক্টরের আদিবিন্দু এটা, প্রান্ত এটা হচ্ছে পাদবিন্দু, আর বি ভেক্টরের শীর্ষবিন্দু এখানে, ঠিক আছে? তাহলে কি হলো? এ ভেক্টরের পাদবিন্দু এর সাথে যুক্ত আছে বি ভেক্টরের কোণটা শীর্ষবিন্দু। আমি কি নিব এই মধ্যবর্তী কোণটা? নিব না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ বের করতে হলে কি করতে হবে? পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা। তো এখানে পায়ের সাথে পা, মাথার সাথে মাথা মিলেনি, এখানে মিলেছে এই এ ভেক্টরের পা আর বি ভেক্টরের মাথা, মানে এ ভেক্টরের পাদবিন্দু আর বি ভেক্টরের শীর্ষবিন্দু। তাহলে কি করা যায়? হ্যাঁ, কিচ্ছু করা যায় না। একটু আগে শিখেছি ভেক্টর রিপ্লেসমেন্ট, মানে কি? ভেক্টরকে তুমি সরাতে পারো ডানে বামে সামনে পিছনে। শর্ত কি? মান ও দিক একই রাখতে হবে, মান ও দিক একই রাখতে হবে। দেখো, আস্তে করে বি ভেক্টরটাকে সরাই এখানে নিয়ে চলে এসো, এই নিয়ে চলে আসলাম এখানে সরাই, ঠিক আছে? দেখো তো আমাদের দিকটা একই আছে না? দিকটা একই আছে কিনা বলো? হ্যাঁ, দিকটা একই আছে, এবং কি আছে বলো আমাদের? এবং মানটাও সমান আছে। তাহলে এবার বলো তো, এবার দেখো তো এখানে আমাদের বি ভেক্টরটা আমি এখন এখানে বলতে পারবো না? এই ভেক্টরটা মনে করো বি ভেক্টরটা এখানে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? এটা ডট ডট করে দিলাম, হ্যাঁ, ওটা এখন চলে এসেছে এখানে। তাহলে এখন যদি এখানে চলে আসে, তাহলে এবার দেখো তো বি ভেক্টরের পাদবিন্দু কোনটা? এটা। এ ভেক্টরের পাদবিন্দু কোনটা? এটা। তাহলে দুই ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় আছে না? পায়ের সাথে পা, পাদবিন্দুর সাথে পাদবিন্দু, ইনিশিয়াল পয়েন্ট দুইটারই এক জায়গায়। তাহলে আমি এবার মধ্যবর্তী কোণটা নিতে পারবো? সমস্যা হবে? এবার আমরা নিশ্চিন্তে মধ্যবর্তী কোণটা নিতে পারবো না? নিতে পারবো। কত বলো? এটা আমাদের কত? এটা আমাদের 60, তাহলে টোটাল কোণটা 180। তাহলে এই কোণটা কত হবে বলো? হ্যাঁ, 180 থেকে 60 বিয়োগ করো, তাহলে কত হবে বলো? 120 ডিগ্রি। তাহলে আমাদের মধ্যবর্তী কোণটা হবে 120 ডিগ্রি। আশা করছি বুঝেছো। তাহলে এখানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা এভাবে লিখতে পারি, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, 60 ডিগ্রি না। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাথায় ঢুকেছে? হ্যাঁ, ঢুকেনি এখনো? আবার ঢুকাও ভালো করে। ওকে, দেখো, লক্ষ্য করো, এখানে আমাদের এ এবং বি ভেক্টর, এটা কোন চিহ্ন এভাবে দেওয়া হয় এ এবং বি ভেক্টরে। তোমরা এভাবে না বুঝো, দরকার নেই। এখানে তোমরা এটা থেটা সমান 120 ডিগ্রি লিখে দেবা, ব্যাস। এখন শোনো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলতে পারো ভাই আমি বি ভেক্টরকে সরালাম কেন? এ ভেক্টর সরালে কি পাপ হতো? না, হতো না, কোনো পাপ নাই এখানে, ঠিক আছে? তুমি এ ভেক্টরকে সরাতে পারবা। শর্ত কি? হ্যাঁ, শর্ত কি বলো? শর্ত হচ্ছে আমাদের দিক একই রাখতে হবে এবং মান অপরিবর্তনীয় রাখতে হবে। দেখো, লক্ষ্য করো বাবা, বি ভেক্টরটা ছিল এভাবে আর এ ভেক্টরটা ছিল এভাবে। আমি আস্তে করে এ ভেক্টরটাকে দিক পরিবর্তন না করে পিছনের দিকে নিয়ে চলে আসলাম, ঠিক নিয়ে চলে আসলাম, ঠিক আছে? তাহলে এটা এখন এ ভেক্টর, ঠিক আছে? এটা এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের নতুন অবস্থান হচ্ছে এটা। আমরা এটা আস্তে করে একটু মুছে দিলাম। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডট ডট দিয়ে দিলাম, মানে এ ভেক্টরটা এখন এখানে চলে এসেছে। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই কোণটা ছিল আমাদের 60 ডিগ্রি। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো বি ভেক্টরটা এখানে প্রবেশ করছে আর এ ভেক্টরটা প্রবেশ করছে। কি আছে? দুটার মাথার সাথে মাথা মিলে গেছে না? একদম দেখো, এটার মাথা এটার মাথা একদম মাথার সাথে মাথা মিলে গেছে, ঠিক আছে? তো মাথার সাথে মাথা মিললে কি হয়? বলার দরকার নেই, মধ্যবর্তী কোণটা নেওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে ভেক্টরদের মধ্যবর্তী কোণ নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই নিতে পারবো। তাহলে এখানে মধ্যবর্তী কোণটা কত হবে বলো? টোটালটা ছিল কত? এটা 180, তাহলে এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বিষয়টা বুঝেছো, আশা করছি একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নিব? যখন আমাদের ভেক্টরের মধ্যবর্তী কোণ নিব তখন আমাদের পায়ের সাথে পা, মাথার সাথে মাথা মিলতে হবে। যদি না মিলে তাহলে আমরা মিলিয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বুঝেছো। আচ্ছা, ওকে, ক্লিয়ার। এখন শোনো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি আবার এখানে আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হবে ক্ষুদ্রতম কোণ। কিভাবে? দেখো, এটা একটা ভেক্টর,
এটা একটা ভেক্টর, ঠিক আছে, দুইটারই পায়ের সাথে পা মিলিয়ে দিয়েছি, এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এদের মধ্যবর্তী কোণটা এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা বলো তো এ ভেক্টর আর ভি ভেক্টরের আরেকটা কোণ আছে না এই পাশে, এই যে আচ্ছা এটা কত বলো তো, মোট কোণ কত, 360 ডিগ্রি, তাই না? হ্যাঁ 360 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বাদ দিলে কত থাকে বলো, 330 ডিগ্রি। আচ্ছা আমি এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা নিব না এটা নিব বলো তো, কোনটা নিব? হ্যাঁ অবশ্যই আমরা এই কোণটা নিব। কেন? আমি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণটা, ঠিক আছে, সবসময় কোন কোণটা? ক্ষুদ্রতম কোণটা। এবং এটা মনে রাখবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান এটা 0 থেকে 180-র মধ্যে থাকবে, 0 ডিগ্রি থেকে 180-র মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। লিখে রাখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান 0 থেকে শুরু করে 180 পর্যন্ত। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? 0 থেকে শুরু করে 180 পর্যন্ত, এর বাইরে হবে না। 0 হলে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, 180 হলে দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে। ওকে, আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। 0 কখন বলছি? 0 হচ্ছে যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, এ ভেক্টরও যেদিকে বি ভেক্টরও সেদিকে, তখন আমাদের এদের মধ্যবর্তী কোণ 0। এবং যখন দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, এদিকে এ এবং ঠিক তার বিপরীতে বি, এদিকে বি, তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হচ্ছে 180। এক্ষেত্রে হচ্ছে থেটা 0 ডিগ্রি, এক্ষেত্রে হচ্ছে থেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আশা করছি খাতা লিখে নিয়ে এসো, ঠিক আছে। সবগুলো আলাদা আলাদা করে লিখবে, সেপারেট করে লিখবে, একসঙ্গে লিখলে বুঝতে পারবে না যে কোনটা কি। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় নিয়ে কোনো সমস্যা আছে কি তোমাদের? যদি থাকে তাহলে বলতে পারো, ঠিক আছে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বলে আশা করছি। ওকে, যদি সমস্যা হয় তাহলে আমাকে বলতে হবে। ওকে, আচ্ছা আমাকে জানাবে। আচ্ছা দেখি তোমাদের একটা কাজ দিই, তোমরা একটু দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করো তো। দেখো এটা মনে করো আমাদের অক্ষ, আমাদের এইদিকে একটা ভেক্টর আছে আর এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে এটা আমাদের এ ভেক্টর আর এটা মনে করো আমাদের বি ভেক্টর, ঠিক আছে। তো আমাদের এখানে এই কোণটা মনে করো 30 ডিগ্রি আর এই কোণটা মনে করো 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলো তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো। দেখো কি করবে বলো তো, এই যে বি ভেক্টরটাকে আস্তে করে বাড়িয়ে দিবে, তাই না? আস্তে করে বাড়িয়ে দিবে এদিকে। তো বাড়িয়ে দিলে কি হবে বলো? এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ এই কোণটা 45 ডিগ্রি। কেন? বিপ্রতীপ কোণ। তাহলে এটা যদি বিপ্রতীপ কোণ হয়, এটা এখন বি, ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত থেকে বলো তো? হ্যাঁ 30-45 হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আশা করছি বিষয়টা বুঝেছো। ওকে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা শিখে গেছি, ভেক্টর রিপ্লেসমেন্ট শিখেছি, ভেক্টরকে প্রকাশ করতে হয় কিভাবে সেগুলো শিখেছি, ভেক্টরের কোন পয়েন্ট কি সেটা আমরা শিখেছি। ওকে, ভেক্টরের সরলরেখা দ্বারা কি বোঝায়, ডিরেকশন দ্বারা কি বোঝায়, কোন দিকে কি বোঝায়, সবগুলো আমরা বুঝে গেছি। আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে কিছু বিশেষ ধরনের ভেক্টর, ঠিক আছে। ওকে, শুরু করা যাক। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ ক্লাসটা একটু লম্বা হলেও বিরক্ত হওয়ার দরকার নেই, খাতা কলম নিয়ে বসে ঠিকঠাক মতো পড়া তোলো, দেখবে তোমার কাছে ফিজিক্সটা আস্তে আস্তে মজার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমবারই হবে না, সমস্যা নেই, বাট আস্তে আস্তে তোমার কাছে এগুলো সব কিছু খুব সহজ লাগবে, মজা লাগবে, ইজি লাগবে। হ্যাঁ, এবং তুমি দেখবে যখন এই বিষয়টা তোমার কাছে অনেক বেশি মজা হয়ে যাবে না, মানে অনেক বেশি সহজ হয়ে যাবে, তখন দেখবে তোমার কাছে মানে তুমি ফিজিক্স খাবে, ফিজিক্স ঘুমাবে, তুমি ফিজিক্সই সব কিছু করবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, সে আশায় থাকলাম নাকি। ওকে, শুরু করা যাক। আমরা বলছিলাম কয়েকটি বিশেষ ধরনের ভেক্টর পড়বো আমরা, ঠিক আছে। বিশেষ ভেক্টর বলতে কিছু ভেক্টর আছে যারা একটু বিশেষ, যাদের নামগুলো একটু বিশেষ, কাজগুলো হয়তো একটু বিশেষ হবে নাকি, সেগুলো নিয়ে একটু আমরা দেখি। আমরা তো অনেক কিছুই বিশেষ দেখি, একটু ভেক্টর না হয় দেখলাম। আমাদের কি বিশেষ মানুষ থাকে, আর কি কি থাকে আর যা থাকে বিশেষ মুহূর্ত থাকে, বিশেষ SMS থাকে, বিশেষ কনভারসেশন থাকে, আর কি কি থাকে, হ্যাঁ আর কি থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও নাকি। আচ্ছা সব কিছু জানানোর দরকার নেই, পাবলিক প্লেস, মনোযোগ দাও। ওকে, আমরা বিশেষ ভেক্টরের প্রথমে যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের আরেকটা নাম হচ্ছে অকার্যকর ভেক্টর। অকার্যকর ভেক্টর, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি জিরো অর নাল ভেক্টর। জিরো ভেক্টর আর নাল ভেক্টর। ওকে, আচ্ছা এটা কি, এটার প্রথমে আমরা সংজ্ঞাটা লিখি, তারপরে আমরা সংজ্ঞা লেখার পরে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করি, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখি, যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলে বলো?
কুতকুতি নাকি, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। তাকে শূন্য ভেক্টর বলে, ভেক্টর বলে। ওকে, যে ভেক্টরের মান শূন্য তাকে বলে কি শূন্য ভেক্টর। বিষয়টা কেমন, মানে ভেক্টর আবার শূন্য, এখানে বিষয়টা তো বুঝছি না। ভেক্টর মানে হচ্ছে মান থাকবে, দিক থাকবে, মান শূন্য, আবার ভেক্টর দিক কোন দিকে, কিছুই তো বুঝি না এখানে আসলে কি, মানে বিষয়টা কি। বিষয়টা কিচ্ছু না, বিষয় হচ্ছে এমন এক ভেক্টর যে ভেক্টরটা কোনো কারণে শূন্য হয়ে গেছে। মানে একটা ভেক্টর, সে একটা ভেক্টর, ঠিক আছে, বাট ভেক্টরটা কোনো কারণে কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তার মানে আমরা যখন দুই বা ততোধিক রাশির ভেক্টর ক্যালকুলেশন করব, তখন যদি কোনো শূন্য পাওয়া যায়, তবে সেই ভেক্টরটা, মানে যে সেই শূন্যটা হচ্ছে শূন্য ভেক্টর। আমার কথা বুঝুনি, আমি আবার বলছি। আমি মনে করো ভাই দুইটা ভেক্টর রাশির ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন মানে যোগ করছি, বিয়োগ করছি। তো যোগ বিয়োগ করার সময় যোগফল কিংবা বিয়োগফল কিংবা গুণফল মনে করো শূন্য চলে এসেছে, ঠিক আছে। তো শূন্য যেটা এসেছে সেই ভেক্টরটা একটা কি, মানে ওই শূন্যটা একটা কি শূন্য ভেক্টর, ঠিক আছে। তো শূন্য ভেক্টর কেন হয়, কিভাবে হয়, কখন হয়, একটু বোঝার চেষ্টা করব এবং এগুলো আমরা বুঝবো ইনশাল্লাহ, ঠিক আছে। তা আমরা লক্ষ্য করো, আমরা কি বলছি, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তার মানে শূন্য এমন একটা ভেক্টর যার মান অবশ্যই কী হতে হবে, শূন্য হতে হবে। এটা কখন হয়, কিভাবে হয়, দেখো আমরা, দেখো লক্ষ্য করো, আমরা যখন সরল রেখার সাহায্যে একটা ভেক্টরকে প্রকাশ করছিলাম, তখন আমাদের এটা কি ছিল বলতো, এটা কি ছিল, ইনিশিয়াল পয়েন্ট, আর এটা কি, হ্যাঁ টার্মিনাল পয়েন্ট, তাই না। আচ্ছা, আমাদের আদি বিন্দু আর শেষ বিন্দু, এই দুই বিন্দুর যে ব্যবধান, এই যে দুই বিন্দুর দূরত্বটা, সেটাকে আমরা কি বলেছিলাম বলতো, ভেক্টরের মান, ভেক্টরের মান। তো এখানে ভেক্টরের মান শূন্য, তাহলে এটাকে আমরা সরল রেখায় কিভাবে প্রকাশ করব বলতো, আদি বিন্দু আর প্রান্ত বিন্দু এক জায়গাতেই থাকবে। কি থাকবে, এক জায়গাতেই থাকবে। তাহলে আমাদের শূন্য ভেক্টরের যদি প্রকাশ করতে হয়, তাহলে এটার কোনো সরল রেখা হবে না, কারণ সরল রেখার মানটাই তো হচ্ছে আমাদের ভেক্টরের মান। তো এখানে ভেক্টরের মানটা কি শূন্য, তার মানে সরল রেখার কোনো দৈর্ঘ্য থাকবে না। তাহলে সরল রেখার যদি দৈর্ঘ্য না থাকে, তাহলে আমাদের এখানে যেটা মানলো সেটা হচ্ছে কি বলে, একটা শর্ত মানলো। এখানে আমরা শর্তগুলো এভাবে লিখি। একটা শর্ত হচ্ছে আমাদের পাদবিন্দু বা আদি বিন্দু যেটা, ঠিক আছে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু বা অন্তবিন্দু, আরেকটা নাম কি বলো, প্রান্তবিন্দু, কত নাম আছে তাই না, কি হবে, একই জায়গায় হবে, ঠিক আছে, বা একই সাথে থাকবে, একই সাথে থাকবে, একই সাথে থাকবে মানে এক জায়গাতেই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে বা একত্রে হবে, বা ঠিক আছে একই হবে, আমরা এত কিছু না লিখে একই হবে। তার মানে আমরা এবার লিখে দিলাম যে পাদবিন্দু যা হবে শীর্ষবিন্দু তাই হবে। এটা হচ্ছে শূন্য ভেক্টরের 1 নম্বর শর্ত। 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, কোনো নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে। শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, উদাহরণ দিলে বুঝতে পারবে। ওকে, শূন্য ভেক্টরের শর্ত কি, নির্দিষ্ট কোনো দিক থাকবে না, নির্দিষ্ট কোনো দিক নেই। যে বলে নির্দিষ্ট দিক আছে তাকে বলে কোন দিক আছে বলে দে, নির্দিষ্ট কোনো দিক নেই। ওকে, আচ্ছা, নির্দিষ্ট কোনো দিক নেই। তাহলে আমরা বলছি শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যেটা জিরো ভেক্টর বা নাল ভেক্টর, যার কি নাই, মান নাই, যার মান নাই, তাকে আমরা কি বলবো, শূন্য ভেক্টর। তাকে কি বলবো, শূন্য ভেক্টর। এখন যেহেতু ভেক্টর বলছি শূন্য, ভেক্টর কি বলছি শূন্য, সেটা একটা দিক বলতে হবে, মানে আসলে দিক নাই, তাই বলছি নির্দিষ্ট কোনো দিক নাই। তার মানে অনির্দিষ্ট দিক আছে, থাকতেও পারে না থাকতে পারে, মানে এটা তর্কের খাতিরে ধরে নাও আর কি, ঠিক আছে। তুমি এভাবে মনে রাখবা নির্দিষ্ট কোনো দিক নাই, শূন্য ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নেই। একবারে যদি বলো শূন্য ভেক্টরের দিক নেই, তাহলে কি হবে, শূন্য তার ভেক্টর হলো না, কারণ ভেক্টর প্রকাশ করতে হলে কি হতে হবে, মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। বলে মানই তো ভাই শূন্য, আরে শূন্য একটা মান, বুঝে নাও আর কি, বুঝতে পারো নি সব কিছু তো বুঝতে হবে, তাই না। আচ্ছা আসো দেখি এটা কিভাবে হচ্ছে, একটু দেখি, দেখার চেষ্টা করি, দেখো কিভাবে হয়। দেখো বাবা, একটা বিন্দুতে মনে করো, এই যে মনে করো এটা তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, এই গার্লফ্রেন্ডকে তুমি এক পাশে ধরে মনে করো 10 নিউটন বলে টানছো, আর আরেক পাশে তোমার গার্লফ্রেন্ডের বাবা 10 নিউটন বলে টানছে, সাহস হবে, সাহস হবে এভাবে গার্লফ্রেন্ডকে দুই দিক ধরে দুইজন ধরে টানার, বাবা আসলে শেষ দৌড় নাকি। আচ্ছা ঠিক আছে, ধরে নাও বাবা, ধরে নাও যে তোমার গার্লফ্রেন্ডের বাবা এদিকে 10 নিউটন বলে টানছে, ওইদিকে তোমাকে 10 নিউটন বলে টানছে। আচ্ছা বলো তো তোমার গার্লফ্রেন্ড কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে মানে হাত ছিঁড়ে যাবে নাকি, আর একটু বেশি করে টানলে হাত কী হবে, ছিঁড়ে চলে যাবে। না খবরদার ভাই, এগুলো করতে যাস না, ঠিক আছে, দরকার নেই, এগুলো করার বয়স না এখন, হ্যাঁ, এগুলো মজা করার জন্য বলছি,
তুমি মনোযোগ দাও বাবা, একটা বস্তুর উপরে মনে করো এদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে, এদিকে 10 নিউটন বলে টানা হচ্ছে, তাহলে এটার উপর কার্যকর বল কত হবে বলো তো? কার্যকর বলটা কত হবে? দুটার বিয়োগফল, তাই না? এটা তোমরা জানো। হ্যাঁ, যদি না জানো সামান্তরিকের সূত্রে আমরা করবো ইনশাল্লাহ। আর নবম দশম থেকে তোমাদের একটা কমন আইডিয়া আছে নবম দশম শ্রেণী থেকে, সেটা হচ্ছে যে দুই দিকে যদি সমান বল বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি বলটা শূন্য হয়, অর্থাৎ কোনো কার্যকর বল থাকে না। আর যদি সমান না হয় তাহলে কার্যকর বলটা কি হবে? দুটার বিয়োগফলের সমান। সেটা তোমরা জানো, তাই না? তাহলে এখানে বলো তো বাবা লব্ধি বলটা কত? লব্ধি বলটা হচ্ছে আমাদের 0, 10 - 10 নাকি 0। তাহলে দেখো তো এখানে এই যে লব্ধি বলটা, বল একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর রাশি বিয়োগ করে তুমি একটা 0 পাইছো, তাহলে এটা কি দুইটা ভেক্টর রাশির ক্যালকুলেশনে 0 পাওয়া গেল না? তাই এটা একটা 0 ভেক্টর। এটা একটা কি ভেক্টর? 0 ভেক্টর। দুইটা ভেক্টর রাশির যোগ বিয়োগে পাওয়া যায়নি? দুইটা ভেক্টর রাশির যোগ বিয়োগে পাওয়া গেছে, তাই ভেক্টরটার নাম কি ভেক্টর বলো তো? 0 ভেক্টর। আশা করছি বিষয়টা মাথায় ঢুকছে। ওকে ওকে, তাহলে আমরা কি বললাম বলো তো? 0 ভেক্টরটা পাওয়া যায় কিসে? দুইটা ভেক্টর রাশির ক্যালকুলেশনে। দুইটা ভেক্টর রাশির ক্যালকুলেশনে যদি অ্যাটেনশন দিয়ে টেনশন না নিয়ে ঠিকঠাক মতো করতে পারো, আর যদি সেক্ষেত্রে এই শর্তগুলো মানে কি শর্ত এখনো লিখিনি অবশ্য 0 ভেক্টর পাওয়ার, তো সেই ক্ষেত্রে আমাদের লব্ধি বলটা কি হয়? 0 হবে। ওকে, আচ্ছা আরেকটা উদাহরণ দেওয়া যায়, বলো তো দেখি। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? সমবেগে চলমান বস্তুর ত্বরণ আন্ডা। কেন? আরে ভাই, ত্বরণ মানে তো বেগ পরিবর্তনের হার। যদি সমবেগেই বস্তু চলে তাহলে তো বেগের পরিবর্তন হবে না, আর বেগের পরিবর্তন যদি না হয় তাহলে কি থাকবে না? ত্বরণ থাকবে না। সেক্ষেত্রে ত্বরণ কি হবে? ত্বরণ হবে 0। সেক্ষেত্রে ত্বরণ হবে 0। তাহলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ কি? 0। এখন তোমরা জানো ত্বরণ একটা ভেক্টর রাশি, তো ত্বরণ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এক্ষেত্রে এই 0টা কি 0 বলো তো? হ্যাঁ, এটা একটা হচ্ছে ভেক্টর 0, এটা একটা 0 ভেক্টর। ওকে, কেন? কারণ ত্বরণ পাওয়া যাচ্ছে v-u/t ওপরে v/u, দুটাই ভেক্টর, নিচে স্কেলার দ্বারা ভাগ করলে ভেক্টরই থাকবে, কোনো সমস্যা নাই। ওকে ওকে, তাহলে আমাদের এখানে ত্বরণ যেটা, এটা একটা ভেক্টর রাশি, যদি সমবেগে চলে তাহলে সেক্ষেত্রে ত্বরণটা হয় 0, আর সেই 0টাকে বলা হয় 0 ভেক্টর। তার মানে এই ক্ষেত্রে সমবেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে একটা 0 ভেক্টর। ঢুকছে? ওকে, লিখে নাও তাহলে। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? 0 ভেক্টর। ঠিক আছে, এটা একটা কি ভেক্টর? 0 ভেক্টর। কারো আছে সমস্যা? আছে? আচ্ছা, না থাকারই কথা, আলহামদুলিল্লাহ। না থাকলে ভালো, থাকলে আরো ভালো, নাকি? এবার আমরা 0 ভেক্টর পাওয়া যাবে কিভাবে সেটা দেখো, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 0 ভেক্টর পাবো কিভাবে? 0 ভেক্টর কিভাবে হয় বা কিভাবে পাওয়া যায়, নাকি? কিভাবে হয় 0 ভেক্টর? কিভাবে হয়? তো আমরা 0 ভেক্টর পেতে পারি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি লব্ধি ভেক্টরকে 0 করতে চাই তাহলে দুইটা ভেক্টর যোগ করলে তখনই 0 হবে যখন তারা পৃথকভাবে নিজেরাই 0। কি বললাম বলো তো? যখন দুইটা ভেক্টর আগে নিজে থেকেই 0 হয়ে আছে, তাহলে ওই দুটাকে যোগ করলে কি পাবা তুমি? 0। ঠিক আছে, তাহলে দুটা ভেক্টর নিজেরা প্রত্যেকে যদি 0 হয় তাহলে এইভাবে লিখি আমরা। দেখো, 1 নম্বর, দুইটি ভেক্টরের প্রত্যেকেই 0 হলে, প্রত্যেকে নিজে নিজেই 0 হলে, ঠিক আছে, প্রত্যেকেই 0 হলে ওদের যোগফলটা হবে কি? 0। ওদের যোগফল বা লব্ধিটা হবে আমাদের 0 ভেক্টর। ঠিক আছে, সেটা কেমন দেখো, মনে করো 0 হলে, যেমন আমরা এ বি যদি বলি, তাহলে মনে করো এ একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের 0, বি একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের এই দুটোর যোগফল কি হবে বলো তো? এ প্লাস বি, এই দুটোর যোগফল হবে 0 ভেক্টর প্লাস 0 ভেক্টর সমান 0। সমস্যা আছে? না। আরেকটা কি বলো তো? আরেকটা হচ্ছে যদি একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত হয়, একটা ভেক্টর আরেকটা ভেক্টর কি হয়? বিপরীত হয়, তাহলে তাদের লব্ধি 0 হবে। একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত বলতে কি বোঝায় তোমরা জানো? আচ্ছা, বিপরীত ভেক্টর এখনো পড়াইনি, তবে এইটুকু জেনে রাখো, একটা ভেক্টর আরেকটা ভেক্টরের বিপরীত মানে হচ্ছে মান একই থাকবে, শুধু দিক বিপরীত হয়ে যাবে। আর দিক বিপরীত হলে একটা প্লাস হলে আরেকটা কি হবে? মাইনাস হবে। ওকে, আমরা এটা বিপরীত ভেক্টর পড়ানোর সময় ইনশাল্লাহ বিস্তারিত বলবো। ওকে, তাহলে আমি বললাম যে একটি ভেক্টর অপর ভেক্টরের বিপরীত হলে ভেক্টরের
বিপরীত হলে কি হবে বলো? বিপরীত হলে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, দেখো যে এ এবং বি যদি দুইটা বিপরীত ভেক্টর হয় তাহলে আমরা এ সমান লিখতে পারি মাইনাস বি। ঠিক আছে, মানে একজন আরেকজনের বিপরীত, মানের সমান দিকে বিপরীত, মানের সমান দিকে বিপরীত। ঠিক আছে, আর মাইনাস দ্বারা ভেক্টরের দিক বোঝানো হয়, দিক বিপরীত বোঝানো হয়। ঠিক আছে, মানে এ ভেক্টরটা যেদিকে, বি ভেক্টরটা তার বিপরীত দিকে। ঠিক আছে, খালি পার্থক্যটা কি সে বলো? দিকে, মান কিন্তু সমান সমান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো দুইটা ভেক্টরের যোগফল এ প্লাস বি সমান কত হবে বলো তো দেখি? এ প্লাস বি, দেখো এর জায়গায় আমি বসিয়ে দাও মাইনাস বি, প্লাস বি এর জায়গায় বি, তাহলে এটা আমাদের কত হবে বলো তো? 0। তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত হয় তাহলে দুইটা ভেক্টরের যোগফল কি হবে? 0 হবে। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে দুটি সমান মানের ভেক্টর একটা থেকে একটা বিয়োগ করলে। কি বললাম বলো তো? 3 নম্বর শর্ত আমরা লিখি। দেখো তোমরা কিন্তু খাতায় সিরিয়ালি তুলো সব কিছু। ঠিক আছে, খাতায় তুলবে। ওই বসে বসে এমনিতেই খেতে খেতে বা অন্য কিছু করতে করতে ক্লাস করবে না। তোমার যদি সময় না থাকে তুমি ক্লাস অফ করে দাও, তোমার ক্লাস দেখার দরকার নেই। আর তোমার যদি সময় থাকে তুমি খাতা কলম নিয়ে বসে ঠিকঠাক মতো ক্লাস তুলো, তোমার বারবার দেখা লাগবে না। সর্বোচ্চ 2 বার দেখলে দেখবে যে তোমার সব ক্লিয়ার হয়ে গেছে। তুমি একবার সুন্দরভাবে ঠিকঠাক মতো সিরিয়ালি সব কিছু তুলে নাও, তারপরে আরেকবার দেখো, লেকচারটা শোনো, তাহলে দেখবে যে তোমার সব কিছু হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে পড়া। ঠিক আছে, বাসায় বসে সব কিছু কমপ্লিট। ওকে, হ্যাঁ, সো নো টেনশন, জাস্ট অ্যাটেনশন, প্লিজ মনোযোগ দাও। 3 নম্বর কি বলছি বলো তো? 3 নম্বর হচ্ছে দুইটি সমান ভেক্টরের বিয়োগফল 0। বিয়োগফল কি হয়? 0 ভেক্টর হয়। ঠিক আছে, 0 ভেক্টর হয়, 0 ভেক্টর হয়। আচ্ছা, এটা ভেক্টর কিন্তু 0 ভেক্টর। ঠিক আছে, আচ্ছা ভেক্টর হয়। তাহলে এটা কেমন? মনে করো এ ভেক্টর একটা ভেক্টর, এখান থেকে যদি আস্তে করে আমরা ওর সমান মানের আরেকটা ভেক্টর বিয়োগ করে দিই তাহলে কি পাবো বলো তো? 0 ভেক্টর পাবো। কোনো সমস্যা আছে? আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 0 ভেক্টর নিয়ে কারো কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। 0 ভেক্টর নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। তোমাদের কারো কোনো সমস্যা, কোনো ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে বলতে পারো। আছে? নেই? বলার অপশান নেই? কমেন্ট বক্স আছে তোমার জন্য। আমি আরেকটা ক্লাস নিব, দরকার রিভিউ ক্লাস নিব, কোনো সমস্যা নেই। যত ক্লাস নেওয়ার দরকার ক্লাস আমি নিব, কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকে ভালো কিছু করতে হবে। আরেকটা কথা আমি সবসময় বলবো, সেটা হচ্ছে যে তুমি ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে, কিন্তু এর জন্য যেন তোমার মধ্যে কখনো বিন্দু পরিমাণও কোনো অহংকার না আসে, এটা মাথায় রেখো। তোমার মধ্যে যদি কখনো কোনো অহংকার আসে, তুমি নিজেই বুঝে নিবা যে তুমি ওই বিষয়টা পাওয়ার যোগ্য ছিলে না। তোমার যে বিষয়টার জন্য অহংকার হচ্ছে সেটা তুমি পাওয়ার যোগ্য ছিলে না, ভুল করে পেয়ে গেছো কোনো কারণে। এই কারণে তোমার মধ্যে অহংকার বোধ আসছে। তুমি যদি সেটার যোগ্য প্রকৃতপক্ষে থাকতে, তোমার মধ্যে অহংকারের ছিটাফোঁটাও আসতো না। ঠিক আছে, তো তারাই অহংকার করে বা কোনো জিনিসের জন্য তারাই গর্ব করে বেড়ায় বা অহংকার করে বেড়ায় যেটা পাওয়ার সে যোগ্য ছিল না, ভুল করে পেয়ে গেছে। হয় না এরকম? হ্যাঁ, অনেকে ভুল করে অনেক কিছু পেয়ে যায়, আর সে ভুল করে পাওয়ার ফলাফলটা তার হচ্ছে অহংকার, তাই না? ওকে, কখনো অহংকার করবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এরপরের টপিকটা পড়বো, সেটা হচ্ছে একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর, একক ভেক্টর। ওকে, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি? ইউনিট ভেক্টর হচ্ছে, সংজ্ঞা লিখো প্রথমে, তারপর আস্তে আস্তে ব্যাখ্যা বিশ্লেষণে যায়। হ্যাঁ, যে ভেক্টরের মান 1 একক, তাকে কি বলে? ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলে। লিখো, আগে সংজ্ঞাটা লিখো, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যে ভেক্টরের মান ম্যাগনিটিউড 1 একক, তাকে একক ভেক্টর বলে। তাকে কি বলে? একক ভেক্টর বলে, ইউনিট ভেক্টর। ওকে, তার মানে কি? এর আগে আমরা দেখছি 0 ভেক্টর, এখন কি দেখছি? একক ভেক্টর। তার মানে একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর। একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে 1, তার মানে একক ভেক্টর একটা ভেক্টর যার দিক আছে এবং তার মান হবে 1, অর্থাৎ তার ম্যাগনিটিউড, তার যে সরল রেখা সেটার দৈর্ঘ্য হবে কতটুকু? 1 হবে। 1 হবে বলতে কি? এখানে যদি সরণ ভেক্টর হয় তাহলে 1 একক অর্থাৎ 1 মিটার। যদি এটা বল ভেক্টর হয় তাহলে এটা কি হবে? 1 নিউটন।
আশা করছি বিষয়টা বুঝেছ। ওকে, যদি ত্বরণ ভেক্টর হয় তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে ওইটুকুর দৈর্ঘ্যটা হবে 1। আমরা যে ভেক্টরটা নিব সেই ভেক্টরটার মান হবে কত? 1 একক। ঠিক আছে, 1 একক, এবং সেটার একটা দিক থাকবে, সেটার একটা কি থাকবে? দিক থাকবে। তাহলে একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর, একক ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যার কি থাকবে? হ্যাঁ বলো, যার কি থাকবে? যার অবশ্যই মান হবে 1 এবং একটা দিক থাকবে, তাই না? আচ্ছা, তো লক্ষ্য করো, আমরা একটা বিষয় বুঝি। দেখো যে এখানে মনে করো আমাদের একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরটার মান হচ্ছে মনে করো সাপোজ 3 একক, 3 একক, 3 একক। ঠিক আছে, বল হলে 3 নিউটন হবে। আচ্ছা, 3 একক তার মানে কি বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে আমাদের এই যে সরলরেখার দৈর্ঘ্যটা কত? 3। তো সরলরেখার দৈর্ঘ্য যদি 3 হয়, তাহলে আমরা এখান থেকে যদি 1 ভাগ কেটে নিই, 1 ভাগ যদি কেটে নিই, 1 ভাগ, তাহলে 1 ভাগ যদি কেটে নিই তাহলে এইটুকু হবে না? তো 1 ভাগের দৈর্ঘ্য একক, দৈর্ঘ্য কত হবে বলো তো? 1 একক হবে। বুঝলি কথা বাবা? বাবারে, এখানে এটার দৈর্ঘ্য 3, আমি 3 ভাগ করে নিলাম, এটা এক এক করে হবে না? আরে বাবা, এত বোঝার দরকার নেই, তোমার কাছে 3 টাকা আছে, 1 টাকার কয়েন আলাদা আলাদা করে নাও 3টা। তাহলে এক একটা কয়েন কয় টাকা করে হচ্ছে? হ্যাঁ, 1 টাকা করে হচ্ছে। তাহলে ওগুলো কি এক করে না? তাহলে এটার মান কত? 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1, এটার মান 1। এটা মানে কি? মানে হচ্ছে আমরা এখানে লক্ষ্য করে দেখো বাবা, এখানে যদি আমরা এই ভেক্টরটাকে, টোটাল ভেক্টরটা মনে করো এ ভেক্টরটাকে যদি আমরা 3 ভাগ করি, কয় ভাগ করি বাবা? 3 ভাগ করি, তাহলে কি আমি পাবো? একটা ভেক্টর পাবো না? আবার বলি, দেখো আমি বলছি শোনো, এখানে আমাদের দেখো লক্ষ্য করো বাবা, এটা হচ্ছে মোট এ ভেক্টর টোটালটা। ঠিক আছে, এটার মান হচ্ছে 3 একক। তো আমি যদি 1 পেতে চাই, মানে আমি যদি 3 ভাগ করি, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কি হবে? একটা করে একক হবে না? 1 করে একক হবে। হ্যাঁ, তাহলে আমি দেখো এ ভেক্টর, এটাকে যদি 3 ভাগ করি, তাহলে আমি কি পাবো বলো তো বাবা? একক ভেক্টর পাবো। একক ভেক্টরকে মাথার করে কোন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপ চিহ্ন দিয়ে। ঠিক আছে, আমরা এটাকে স্মল ক্যাপও দিতে পারি, মানে এতে স্মল এ দিয়ে ক্যাপ দিতে পারি, এটাতে কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো আমি কি বলছি এখানে? আমি বলছি যে একটা ভেক্টর আছে, এই যে এই ভেক্টরটার দৈর্ঘ্য যেটা, মানে ভেক্টর যেটা, সেটাকে তার দৈর্ঘ্য দ্বারা যদি আমি ভাগ করে দিই, মানে তার মান দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমি যে ভেক্টরটা পাবো সেটা কি ভেক্টর? একক ভেক্টর। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি ওপরে ভেক্টরের মানকে মান দ্বারা ভাগ করো তাহলে 1 হবে, কিন্তু ওপরে যদি ভেক্টর রেখে নিচে মান দ্বারা ভাগ করো তাহলে ওটা হবে একক ভেক্টর। কারণ উপরে ভেক্টর রেখে, অর্থাৎ উপরে দিক রেখেছো, উপরটাতে ভেক্টর আছে আর নিচেরটাতে মান, তাহলে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ভেক্টর? একক ভেক্টর। ঠিক আছে, দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একটা ভেক্টরকে একটা ভেক্টর, তার একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে আস্তে করে যদি তার মান দ্বারা ভাগ করা হয়, ওপরে ভেক্টর নিচে মান দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে আমরা কি পাবো বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? একক ভেক্টর পাবো। আশা করছি বিষয়টা বুঝেছো। দেখো একক ভেক্টরটা আবার বলি তোমাকে, আমি বলছি কোনো একটা ভেক্টরকে, এই যে ভেক্টরটা বাবা, এই ভেক্টরটা মনে করো 3 একক। তো 3 একক যদি এটা হয়, এটা যদি 3 একক হয়, তাহলে এখানে 3 একক, এই 3 এককে আমরা 3টা ভাগে ভাগ করছি, 3টা ভাগে ভাগ করছি কারণ ওর মান 3 ভাগে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো? একটা অংশ পাবো না, আর একটা অংশের মানটা হচ্ছে একক ভেক্টর, মানে 1 একক, সেটাকে আমরা কি বলছি? একক ভেক্টর। তাহলে আমরা তো এটা এভাবে লিখতে পারি, তাই না? দেখো আমরা এটা এভাবে লিখতে পারি যে এ ক্যাপ সমান হচ্ছে কি বলো? এ ভেক্টর ভাগ হচ্ছে ওর মান মানে আমরা শুধু এ ভেক্টর লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে দেখো তো আমরা এ ভেক্টর সমান কি লিখতে পারি? এ ভেক্টর সমান লিখতে পারি, দেখো এ ভেক্টর গুণিত এ ক্যাপ। ওকে, এর দ্বারা কি বোঝায় বলো তো বাবা? এর দ্বারা কি বোঝায়? কে বলতে পারবে? হ্যাঁ বলো, এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় দেখো এ একটা ভেক্টর যার মান হচ্ছে এ এবং তার সাথে একটা একক মানের ভেক্টর গুণ করে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করা হচ্ছে। তার মানে একক ভেক্টরটা কি আসলে বলতো? একক ভেক্টরের মান 1, ওটা একটা দিক নির্দেশ করে। ওটা কি নির্দেশ করে? দিক নির্দেশ করে। তার মানে আমরা একটা সংখ্যার সাথে বা একটা মানের সাথে যদি আমরা একটা একক ভেক্টর জুড়ে দিই, একটা একক ভেক্টর লাগিয়ে দিই, তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা ওই ভেক্টরটা পেয়ে যাব। ওকে, ওই ভেক্টরটা পেয়ে যাবো। আশা করছি সেটা বুঝেছো। হ্যাঁ, তাহলে একক ভেক্টর মূলত দিক প্রকাশের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, দিক প্রকাশের ক্ষেত্রে। আরে ভাই তুমি মনে করো এখানে এ একটা ভেক্টর, ঠিক আছে, এটার মান হচ্ছে 10 নিউটন। হ্যাঁ, এটার মান কত নিউটন? 10 নিউটন। তা তুমি যদি এটাকে লিখতে চাও তাহলে 10 লিখলা। এখন এটা তো 10 দ্বারা তো আর এটা তো ভেক্টর বোঝাচ্ছে না, তাহলে ভেক্টর বোঝাতে হলে কি করতে হবে? এর সাথে একটা একক ভেক্টর গুণ করে দাও। তো একক ভেক্টর গুণ করে দিলে এটা ভেক্টর হয়ে গেল।
কথাটা বুঝোনি? আচ্ছা, তার মানে একটা ভেক্টরের মানের সাথে একটা একক ভেক্টর গুণ করলে আমরা কি পাবো? ওটা ভেক্টরটা পাবো। তবে একক ভেক্টর আবার একটা বিষয় আছে, একক ভেক্টরের দিকটা কিন্তু আবার মূল ভেক্টরের দিকে। একক ভেক্টরের দিকটা হবে কোন দিকে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? মূল ভেক্টরের দিকে। তাহলে আমরা এখানে একটু এই কথাটা লিখে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, তোলা হয়েছে তো তোমাদের এগুলো না? তাহলে এই কথাটা মাথায় রাখো যে একক ভেক্টরের দিক, ভেক্টরের দিক দিক কোন দিকে বাবা বললাম বলো তো? মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টর মানে, মূল ভেক্টর মানে কি? যার একক ভেক্টর তার দিকে, তাই না? ভেক্টরের দিকে। আশা করছি একক ভেক্টর বিষয়টা কত % ঢুকছে মাথায়? ঢুকেনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরেকবার দেখো, ঢুকে যাবে ইনশাল্লাহ। মনোযোগ দাও। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টর, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ঠিক আছে? আয়তাকার একক ভেক্টর। আয়তাকার একক ভেক্টরটা কি? আয়তাকার একক ভেক্টরটা হচ্ছে যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায়, আমরা স্থানাঙ্ক ব্যবস্থা তো বুঝি নাকি? হ্যাঁ, মোটামুটি বুঝি তো, নবম দশম শ্রেণী থেকে পড়ে আসি। স্থানাঙ্ক ব্যবস্থা আমরা অবশ্য দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করছি, যেখানে দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা হবে। ত্রিমাত্রিকের মধ্যে দ্বিমাত্রিক আসলেও সমস্যা নাই, সেক্ষেত্রে একটা অক্ষ বাদ যাবে। ওকে, তাহলে আমাদের এখানে বলছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অক্ষ থাকে তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, যেটা আমাদের দ্বিমাত্রিকে আঁকা খুব অসম্ভব ব্যাপার, কারণ হচ্ছে আমাদের বোর্ড দ্বিমাত্রিক, একটা তল সারফেস, এটাতে ত্রিমাত্রিক আঁকাটা ব্যাপার মানে অসম্ভব হয়ে যাবে। তো আমি বিষয়টা এভাবে বোঝাতে পারি তোমাদের। দেখো যে ত্রিমাত্রিক অক্ষ বলতে এরকম বোঝায় যে একটা অক্ষ যদি এদিকে থাকে, একটা অক্ষ এদিকে, আর একটা অক্ষ হচ্ছে এখান থেকে এই যে এইভাবে বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ত্রিমাত্রিক অক্ষ। ওকে, এবং অক্ষগুলো প্রত্যেকটাই পরস্পরের ওপর লম্ব, প্রত্যেকটাই পরস্পরের ওপর কি? লম্ব। এই যে দেখো এইভাবে, এইভাবে আমাদের চলে আসবে, ঠিক আছে? এইভাবে আমাদের চলে আসবে দুইটা অক্ষ এইভাবে, এবং আরেকটা অক্ষ কীভাবে? এইভাবে লম্ব হবে, এভাবে লম্ব ওই দুই অক্ষের সাথে, ঠিক আছে? তো এইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, আচ্ছা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা তো স্থানাঙ্ক ব্যবস্থা বা দুইটা জানো, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, একটা হচ্ছে কি স্থানাঙ্ক বলো? পোলার স্থানাঙ্ক, তাই না? কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান একটা বিন্দুর স্থানাঙ্কে এভাবে প্রকাশ করা হয়, আর পোলার স্থানাঙ্কে আর এবং থিটা দিয়ে প্রকাশ করা হয়, তাই না? এই যে এটা দেখো, একটু মনে করিয়ে দিই তোমাদের, হ্যাঁ, যে এখানে একটা বিন্দু আছে, মনে করো এক্স ওয়াই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এই যে এই বিন্দুটার এখানে লক্ষ্য করো বাবা, এটা হচ্ছে কি বলো তো? হ্যাঁ বলো, এটুকু কি? এটা হচ্ছে আমাদের ভুজ, আর এটা কি আমাদের বলো? কোটি, তাই না? তার এটা যদি আর হয়, এটা থিটা, তাহলে আমাদের এখানে কার্তেশীয় স্থানাঙ্ক কি ধরা হয় বলো তো? হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্কটা বলো। কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্কটা কত বলো? এক্স ওয়াই, ঠিক আছে? এবং আরেকটা স্থানাঙ্ক আছে আমাদের, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্কটা কি? পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা, এটা হচ্ছে ঘটনা। তো আমরা এখানে আমাদের যে আয়তাকার একক ভেক্টর, সেটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা অক্ষ থাকবে। তো সেটা কেমন? সেটা হচ্ছে যে এরকমভাবে তিনটা অক্ষ মনে করো, আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। যদিও এটা কিন্তু ত্রিমাত্রিক, কিন্তু আমরা দেখানো সম্ভব না, তাই জেড অক্ষটাকে এভাবে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই যে তিনটা অক্ষ, তিন অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কল্পনা করা হয়, তাদেরকে আমরা কি বলবো? আয়তাকার একক ভেক্টর। তাদেরকে আমরা কি বলবো? আয়তাকার একক ভেক্টর। সংজ্ঞাটা লিখে নাও, সংজ্ঞাটা লিখে নাও। আয়তাকার একক ভেক্টর, ঠিক আছে? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বলতে এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, অক্ষ বরাবর
যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। আয়তাকার একক ভেক্টর বলে। তাহলে কি বলছি, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়তাকার একক ভেক্টর বলে। ঠিক আছে, আয়তাকার একক ভেক্টর। তা আয়তাকার একক ভেক্টর কি, তিনটা স্থানাঙ্ক দিকে আমরা তিনটা অক্ষের দিকে তিনটা একক ভেক্টর কল্পনা করব, সেগুলোকে আমরা কি বলবো, আয়তাকার একক ভেক্টর। সেগুলোর নাম কি আমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর আয়তাকার একক ভেক্টরটার নাম হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে জে ক্যাপ, মনে রাখবে। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম হচ্ছে কে ক্যাপ। তাহলে লিখে রাখো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটার নাম কি বলো, আয়তাকার একক ভেক্টরটার নাম হচ্ছে আই ক্যাপ, ওয়াইটা জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবরটা কি কে ক্যাপ, তাই না? ওকে, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে আমরা একক ভেক্টর যেটা পড়েছি সেটার দিক কিন্তু কোন দিকে বলো তো? হ্যাঁ, একক ভেক্টর যেটা পড়েছি সেটার দিক ছিল কোন দিকে, সেটা ছিল মূল ভেক্টরের দিকে। মূল ভেক্টরের মানে যার একক ভেক্টর তার দিকে ছিল একক ভেক্টরের দিক। কিন্তু এখানে আয়তাকার একক ভেক্টর যেগুলো, সেগুলোর দিক কিন্তু নির্দিষ্ট। মানে আই মানে তোমাকে বুঝে নিতে হবে এটা এক্স অক্ষ বরাবর, জে মানে বুঝে নিতে হবে এটা জেড অক্ষ, জে মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং কে মানে বুঝে নিতে হবে আমাকে এটা কোন অক্ষ বরাবর, জি জেড অক্ষ বরাবর। তাহলে আই জে কে তিনটা অবশ্যই যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর হবে। ঠিক আছে, কিন্তু এই একক ভেক্টরটার বিশেষত্ব হচ্ছে এটাই। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে কোনো একটা ভেক্টর মনে করো এ, এটা মানে হচ্ছে আমাদের 3i, তাহলে এই ভেক্টরটা কি বোঝায় বলো তো? এই ভেক্টরটা হচ্ছে 3i, মানে হচ্ছে এই ভেক্টরটার মান 3 এবং এটা এক্স অক্ষ বরাবর। কোন অক্ষ বরাবর বাবা? এই ভেক্টরটার মান 3, কিন্তু এই ভেক্টরটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, আচ্ছা, যদি বি একটা ভেক্টর মনে করো, এভাবে বললাম যে বি একটা ভেক্টর 5 মনে করো কে, ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা কোন অক্ষ বরাবর বলো তো বাবা? এই ভেক্টরটা মান 5, কিন্তু এই ভেক্টরটা কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর। ঠিক আছে, জেড অক্ষ বরাবর। আশা করছি বিষয়টা বুঝেছো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা একদমই ক্লিয়ার হয়েছে। আয়তাকার একক ভেক্টর ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটা মেবি দীর্ঘায়িত হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ অনেক লম্বা ক্লাস তোমাদের মনোযোগ থাকে না। ঠিক আছে, ক্লাসের শেষে মনোযোগ চলে যায়। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে ধারাবাহিকভাবে করতে থাকো। পরবর্তী ক্লাসে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ ভেক্টর নিয়ে। আজকে পর্যন্তই, যতটুকু পড়ানো হয়েছে সেগুলো বাসায় কমপ্লিট করে ফেলো, এবং আজকের পড়াটা আজকে কমপ্লিট করে ফেলো। পড়া খুব ছোট ছোট হলেও তোমার কমপ্লিট করার এটা যেন একদম পুরোপুরি থাকে। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।